তাকে বাধার ব্যাপারে দুই তিনটা ঘটনা হতে পারে আমি যেটুকু চিন্তা করি। প্রথমত হচ্ছে উনি রাজনীতি করবেন না, একটা মুচলেকা দিয়ে গিয়েছিলেন, সেটা কিনা যেটা আর্মিরা করেছে। কিন্তু আবার এই ধরনের সেটা তো শোনা গিয়েছিল যে সেটা 3-4 বছরের জন্য। ওইটা বলি তো, সেটা যখন 3-4 বছর না, আপনি এটা চাইলে আপনি কন্টিনিউশন করতে পারবেন, আর না চাইলে 3 দিনেও ফেলে দিতে পারবেন। এগুলো রাজনৈতিক এইসব মুচলেকার কোনো নেই, নেই, ভ্যালিডিটি নেই, আবার সময় অনুযায়ী আছে। তো এখন ওইটা কিনা সেটা তাদের ক্লিয়ার করা উচিত। সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে আমরা এটাতে নাই, আমরা আমাদের তরফ থেকে আছে। যেমন আপনি বললেন তো হিসাব যেটা বললেন যে একটা ট্রাভেল পাস নিয়ে চলে আসতে পারে, এটা উনি সাধারণভাবে বলেছেন। যদি ওনার কোনো সমস্যা হয় ট্রাভেল পাস নিয়ে আসতে পারেন, ইট ডাজ নট মিন দ্যাট হি ডোন্ট হ্যাভ পাসপোর্ট। ওনার পাসপোর্ট থাকতেও পারে, পাসপোর্ট তো ওনার আছে, রিনিউ করে নাই হয়তো। এবং রিনিউর করারও যদি প্রশ্ন আসে সেটা তো 24 ঘন্টার ব্যাপার। এটাও আমি কোনো ইস্যু মনে করি না। আমি মনে করি না যে ট্রাভেল পাস সংক্রান্ত কোনো ইস্যু ওনাকে আটকে রেখেছে, এটা একদম ক্লিয়ার আমার কাছে। এখন হতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে আর্মি, আরেকটা বিষয়টা হচ্ছে যে আমেরিকার কথাটা দু একটা পত্রিকাতে এসেছেও যে আমেরিকা চায় না যে উনি আসুক। তাহলে সেটাও আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আমরা আমেরিকা যে চায় না সেটা আমরা কিভাবে বুঝবো? এখন সব কিছুর উপরে হচ্ছে আপনাকে কে চাচ্ছে না না চাচ্ছে সেটা বিষয় নাই। আপনি একজন জননেতা, আপনাকে দেশে আসতে হবে, আপনার দেশে আসছেন, আপনি অন্য দেশে যাচ্ছেন না। সো আপনি বুক ফুলিয়ে আসবেন এখানে, আপনার নিরাপত্তা কোথায় সংকট আছে সেটা নিয়ে কথা বলেন। আজকে আপনাদের টেলিভিশনে আমি দেখেছি যে প্রধানমন্ত্রী, আপনাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি স্ট্যাটাস দেওয়া হয়েছে, উনি এসএসএফ পাবেন। আমি মনে করি তারেক জিয়া কেন এসএসএফ পাবেন না? ওনার যদি লাইফ থ্রেট সেরকম থাকে, আমাদের এখানে আপনি যদি খেয়াল করেন যাওয়া হয়েছিল, গোপালগঞ্জে গিয়েছিল কয়েকজন নেতা, তাদের লাইফ থ্রেট দেখা দিয়েছে আর্মির বহরে, আর্মির সে কি জানি এগুলোকে বলে, ওগুলোর ভিতরে ঢুকে তারা চলে এসে, এবং তারা বাংলাদেশে কোথাও কোথাও ভ্রমণ করছে, তাদেরকে সেই বিশেষ নিরাপত্তা দিয়েছে, আর্মি দিয়েছে। আমি কক্সবাজারও দেখেছি। তো তারেক জিয়া যখন যে দলটা আগামীতে ক্ষমতায় যাবে বলে চিন্তা করি আমরা, এটা আমেরিকান ইলেকশন সহ বিভিন্ন ইলেকশন আপনি দেখবেন এরকম, যখন যারা তারেক রহমানের সাথে তো প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে দেখা করে এসেছেন, সেটাও একটা বিষয়। তাহলে উনি তো আর যে সেই ব্যক্তি না, তাকে দেখা করে এসছেন। তো উনার নিরাপত্তা যখন সংকেত হয়, আপনি এসএসএফ নিয়োগ করেন এখানে, আপনি ঘোষণা করেন তার এখন খালেদা জিয়ার জন্য আপনি এসএসএফ নিয়োগ করবেন, এটা ওনার কি কাজে আসতেছে? ওনার তো লাইফ থ্রেট নাই। আপনি এসএসএফটা তারেক জিয়ার জন্য নিয়োগ করেন, বলেন তারেক জিয়ার জন্য আমরা এসএসএফ নিয়োগ করছি। তারেক জিয়া এবার কি বলে আমরা দেখি, ওনার লাইফ থ্রেট কোথা থেকে এসছে। ওনার লাইফ থ্রেট যদি বাইরে থেকে আসে তাহলে সেটা তো দেশের মানুষ প্রতিরোধ করবে। আমাদের নেতা আসবে কি আসবে না সেটা আমাদের ইস্যুজ, এটা আমেরিকার ইস্যু না, এটা ভারতের ইস্যু না, এটা অন্য কোনো দেশের ইস্যু না। আমাদের নেতা আমাদের দেশে আসবে, কিন্তু আমাদের দেশে এসে তার যদি লাইফ রিস্ক হয় সে দায়িত্ব আমাদের সরকারকে নিতে হবে। আর সেই দায়িত্ব না নেওয়ার জন্য সরকারের উচিত এসএসএফ নিয়োগ দেওয়া তার পেছনে। জি। আমার মনে হয় আনিস আলমগীর যে বিষয়টি আপনি বলেছেন যে উনি ওনার মাকে দেখতে আসবেন, গতকালও আমাদের অনুষ্ঠানে আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং গতকালও আমি এটি বলেছি যে এটি আসলেই ওনার ব্যক্তিগত ব্যাপার। প্রবাসী অনেকেই তাদের পরিবারের বাবা মার মৃত্যুর সময় বা বাবা মার অসুস্থতার সময় উপস্থিত থাকতে পারেন না, এবং সেটি তাদের জীবনের বাস্তবতা, সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার এবং গোপনীয় ব্যাপার, এবং সেই গোপনীয়তা আমাদের সম্মান করা উচিত। সেটি নিয়ে আসলে কোনো বক্তব্য নেই। বক্তব্য যেটি নিয়ে সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং তার সম্পর্কে এতদিন ধরে বক্তব্য আসছিল যে তিনি নভেম্বরে আসছেন, তিনি তফসিল ঘোষণার সময় আসবেন বা পরে আসবেন, কিন্তু এখন তিনি হঠাৎ করেই বলেছেন যে এই বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এবং তার দেশে ফিরে আসাই যদি তার একক নিয়ন্ত্রণাধীন না হয় তাহলে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে যেসব সিদ্ধান্ত নেবেন সেগুলো আসলে কার নিয়ন্ত্রণাধীন থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটু আলোচনা করতে চাই। আমি নির্বাচন কমিশনের দৃঢ়তা দেখি, তারা ইলেকশন করার ব্যাপারে বদ্ধপরিকর। বিশেষ করে নাসির সাহেব যেভাবে কথা বলেন, দুই চারটা সমস্যা আছে সীমানা নিয়ে বা আদার্স, আমি মনে করি যে এটা ইলেকশনের আগে আগে কমপ্লিট হয়ে যাবে। যেটা সমস্যা হচ্ছে যে মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সরকারকে তার ইনকম্পিটেন্ট মনে করে, এবং তাদের আগামাথার কোনো ঠিক নেই কথাবার্তার। এই যে এটার জন্য পারবে কি না, এরকম একটা নির্বাচন করতে যাচ্ছে, সেটা কিভাবে করবে, এই তার যে স্টেক হোল্ডার যারা আছে তারা একটার সাথে একটা মানে মারামারি অবস্থা। এখন বাইরে মারামারি হচ্ছে, অলরেডি বহু জায়গায় হত্যাকাণ্ড ঘটছে। তারপরে হচ্ছে এরা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না, সেটা আর একটা জিনিস। ইনক্লুসিভ বললে আবার অনেকের আবার গা জ্বালা পোড়া করে যায়, আপনি আওয়ামী লীগের আনতে চাচ্ছেন।
বাট বাস্তবতা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন আমাদের দরকার, এই জন্যই যে মানুষ যখন ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না তখন মনে করছে যে না এই ইলেকশন তাহলে পিছিয়ে যাবে, এটা তাহলে আমেরিকা এখানে হাত দেবে। ওই কয়দিন আগে আবার একটা রিপোর্ট, ইনক্লুসিভ ইলেকশন বলতে কি বুঝাচ্ছেন? মানে অল পার্টি একটা ইলেকশন চাচ্ছি আমি, আচ্ছা, যেটা কথা কনসিডারিং আওয়ামী লীগ অলসো আ পার্টি, অলসো পলিটিক্যাল পার্টি, রাইট, আওয়ামী লীগ, হ্যাঁ সবগুলোকে নিয়ে কিন্তু একটা, অনেকে তো ভাবতে পারেন যে আওয়ামী লীগকে আনলে আসলে সেই ইলেকশন ইনক্লুসিভ হবে না, সেটিও তো ভাবতে পারেন। সেটা তাদের ভাবনা। এই যাবত আমি বলছি না তো যে তুমি এরকম ভাবছো কেন, আমি আমার ভাবনার কথা বলতেছি, যেটা আপনি যেটা জিজ্ঞেস করলেন। তো এটাতে হয় কি, সব পলিটিক্যাল পার্টি যখন একসঙ্গে পার্টিসিপেট করে একটা ইলেকশনে যাবে দেখে, তখন ধর ও তাহলে ঠিক আছে ইলেকশনটা হতে যাচ্ছে। এটা যখন দেখে না, তারা নানা স্পেকুলেশনের মধ্যে যায় এবং তারা এটা ধরে নিয়েছে যে ইলেকশন একটা যদিও হয়ও, ডক্টর ইউনূস একটা ইলেকশন দেবে ফেব্রুয়ারিতে, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির 12টা বেজে রয়েছে, এই পরিস্থিতিতে এই ইলেকশন কোথায় যায় কোনো ঠিক নাই। কেন্দ্র দখল থেকে শুরু করে যত কিছু হতে পারে সেটা হবে, এবং 6 মাসের মধ্যে আবার যেটা হবে সেটা হবে যারা বিরোধী দল থাকবে তারা আওয়ামী লীগের সাথে যোগ সাজস করে সরকারে যারা থাকবে তাদেরকে ফেলে দেবে। এবং এই যে আশঙ্কাটা, এবং এই যে সরকারে যেই যাক, সরকার মনে করে বিএনপি গেল, জামাত আর আওয়ামী লীগ মিলে সরকার বিরোধী তখন আন্দোলন করবে, জামাতই ডেকে আনবে আওয়ামী লীগকে, কিংবা জামাত যদি ক্ষমতায় যায় বিএনপি ডেকে আনবে। এই যে মানুষের মনের মধ্যে এই যে আশঙ্কাগুলো আছে, এই সবগুলো মিলিয়ে এই আশঙ্কাটা তৈরি হয়েছে। আমি যেটা আবার বলছি, ইনক্লুসিভ ইলেকশন যদি হতো তাহলে কিন্তু এটা চিন্তা হতো না যে ঠিক আছে সব পার্টি আসে। এখন যেভাবে আছে সেটা তো সরকারের দৃঢ়তা থাকতে হবে এবং রাজনৈতিক দল দুইটার দৃঢ়তা থাকতে হবে, প্রধান দুইটা রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের। এখানে আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের, আওয়ামী লীগ এখানে মাইনাস, আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না, এটা অলমোস্ট ক্লিয়ার, এটা সবাই জানে। মিরাকল কিছু না ঘটলে আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করছে না, কিংবা আওয়ামী লীগকে সুযোগ দিলেও তারা যেতে পারবে কিনা এই অল্প সময়ের মধ্যে, সেটাও একটা কোয়েশ্চেন আছে। তারা শুধু দাবি করতে চায় যে আমরা নির্বাচন থেকে বহিষ্কৃত হব কেন, আমরা এই নির্বাচন করব কি করব না, দ্যাটস আওয়ার রাইট। আমরা তো আমাদের সেই সময়কালগুলোতে 3বার নির্বাচন হয়েছে, আমরা তো কাউকে নিষিদ্ধ করে দিই নাই যে নির্বাচনে আসতে পারবে না। তো আমাদের সাথেও সেরকম একটা ঘটনা ঘটতে হবে, আমাদের সাথে উল্টাটা হবে কেন, সেটা তাদের দৃষ্টিকোণ থেকে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করার সুযোগ দিলেও তারা করতে পারবে না এই মুহূর্তে। ইলেকশন দ্বিদলীয়ই হবে, বিএনপি ভার্সাস জামাত, প্লাস জামাতের এ টিম বি টিম সি টিম যেগুলো বলেন বাকিগুলা, এরকম একটা ইলেকশন হবে। সুযোগ না দেওয়াটা এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছে মানুষের মনে, এটা করে, কারণ মানুষ চায় যে একটা ঐক্যবদ্ধ সমাজ চায়। মানুষ চায় যে ডক্টর ইউনূস যে একটা সোসাইটি আমাদেরকে, তাকে যখন ক্ষমতায় বসিয়েছিল, মানুষ চেয়েছিল যে এমন একটা সোসাইটি আমরা চাই, সামনে এগিয়ে যাব। এখানে আপনি বারবার বলবেন যে আওয়ামী লীগের এই আওয়ামী লীগ না, আওয়ামী লীগেই এই হাসিনা নয়, এই অমুক নয়, বা যারা অভিযুক্ত হবে, যারা অ্যাট্রোসিটিতে জড়িত ছিল বলে অভিযোগ, রিফাইন না, আমি বলবো যে দল তো আছেই, দল তো একটা দল, দলের যারা অপরাধ করেছে তাদেরকে সাজা দিয়ে অন্যদের দল থাকবে। জনাব নীলুফার মনি, আপনার কি মনে হয় যে একটি বিষয় জনাব আনিস আলমগীর এনেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নিতে পারার যে বিষয়টি, সেটিও মানুষের মনে যে ইলেকশন নিয়ে এক ধরনের যে অনিশ্চয়তা সেটিতে কন্ট্রিবিউট করছে, আপনি কি তাই মনে করেন? আমি এটা পুরোপুরি তা মনে করি না, কিন্তু আমি এইখানে আমার যেটা সমস্যাটা সেটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো সরকার চাপে পড়ে। সরকার কিন্তু নিষিদ্ধ করার 2 দিন আগেও বলছে যে সিস্টেম অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। সরকার পরে তার বাহিনী দিয়ে, তার কিংস পার্টি দিয়ে আন্দোলন করিয়ে সরকার এটা করলো। এটা বোঝা গেল এইভাবে যে ওদেরকে 144 ধারা ভঙ্গ করে ওদের মঞ্চ করতে দেওয়া হলো, ওদের উপর ঠান্ডা পানির আস্তরণ দেওয়া হলো, গরমের মধ্যে বিভিন্ন সুবিধা দেওয়া হলো, এবং সরকার ঘোষণা দিয়ে দিল। অনেক দলই কিন্তু নামে নাই, ইভেন বিএনপিও নামে নাই, তো দিয়ে দিল। সেটা সরকার কিন্তু ক্লিয়ার করতে পারলো না। দেশে একবার বললো নিষিদ্ধ, বিদেশে গিয়ে বললো স্থগিত। যখন প্রথমে নিষিদ্ধ বললো, তারপরে যখন চেপে ধরলো বিদেশি সাংবাদিকরা, তখন বললো স্থগিত। এখন স্থগিত নিষিদ্ধ এগুলো কিন্তু হরেক রকম কাহিনী, এটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে এখন যারা বলছে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সাথে 14 দল যারা ছিল তারা প্রত্যেকে নিষিদ্ধ চাই, তখন কিন্তু বলে নাই। এই 14 দলের মধ্যে জাতীয় পার্টি একটা বড় দল, জাতীয় পার্টি কিন্তু জামাতের মতোই বা তার চেয়ে বেশি সংসদ সদস্য পদ পেয়েছে এবং নিজেদেরকে বহু বছর ধরে রেখেছে। এখনও জাতীয় পার্টির একটা আলাদা ভোট আছে। তো জাতীয় পার্টিকে আপনি কিন্তু নিষিদ্ধ করেন নাই, যেহেতু আপনি নিষিদ্ধ করেন নাই আপনি নির্বাহী আদেশে, তো জাতীয় পার্টি তো ভোট চাইতেই পারে।
যে হ্যাঁ আমি নিষিদ্ধ না, আমার উপর কোনো এমবার্গো নাই, তাহলে আমি কেন নির্বাচন করব না? আমি নির্বাচনমুখী রাজনৈতিক দল, আমি কেন করব না? তো জাতীয় পার্টি করলো, বাকি ওই 14 দলের আরো 12 দল, তারা কোন দোষ করলো? তারা বলবে আমরা করব। এখন আপনার এনসিপি সহ জামাত তারা কিন্তু বলছে ওরাও ইলেকশন করতে পারবে না। তাহলে তো এই ইলেকশনটা ইনক্লুসিভ হবে না। সেটা ওই কেউ যদি ইন্টারন্যাশনালি ন্যাশনালি কেউ যদি বলে আঙ্গুল তুলে, প্রমাণ তো পরে হবে। যদি বলে যে আওয়ামী লীগের মতো নির্বাচন হয়েছে, নির্বাচনটা ইনক্লুসিভ হবে। হ্যাঁ, বিএনপির মতে কি করলে নির্বাচন? আমরা মনে করি যে আমরা মনে করি আইনের গতিতে চলবে, শাস্তির গতিতে হবে। বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন আমরা প্রতিশোধ চাই না, আমরা শাস্তি চাই, আমাদের উপর যা হয়েছে তার বিচার চাই। বিচার চাওয়া আর প্রতিশোধ চাওয়া কিন্তু আলাদা জিনিস। আমি তোমার বাড়ি ঘুঘু চড়াবো, এটা হলো প্রতিশোধ, যে তুমি আমাকে ভালো থাকতে দাও নাই। আর তুমি আমাকে যা করছো, এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিছো, এটার জন্য আমি তোমার শাস্তি চাই, এটা হলো আলাদা জিনিস। তো এই জায়গাটায় আমাদের কথা হচ্ছে বিচারের জায়গায় চলবে, নির্বাচনের জায়গায় চলবে। নির্বাচন যদি, আমরা তো এত ছোট দল না, আমরা প্রতিযোগিতা করতে পছন্দ করি। হ্যাঁ, তো প্রতিযোগিতা করতে গেলে সব দল আসুক, তারা তাদের মতো নির্বাচন। আমার কথা হলো যে আওয়ামী লীগদের নামে মামলা আছে তারা তো অটোমেটিকলি আসতে পারবে না। তাহলে আপনার থাকলো কারা? যদি আওয়ামী লীগের বিকল্প কোনো প্রার্থী থাকে তাহলেই তো দিবে, নইলে তো দিবে না। আপনার বক্তব্য পরিষ্কার। আমরা বিরতির পরে আপনার কাছে আবার ফিরে আসবো। দর্শক, আরো একটা বিরতিতে যাচ্ছি আমরা, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে ফিরতে চাই। বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, এখন আবার সেই প্রসঙ্গেই ফিরতে চাই। আজ আপনি একটি খবর দেখেছেন নিশ্চয়ই, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তিনি বলেছেন যে তারেক রহমান এখনও ভোটার হননি, ভোটার তালিকায় নাম না থাকলে কি নির্বাচনে প্রার্থী হওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। তিনি বলেছেন যে যদি নির্বাচন কমিশন চায় তাহলে তিনি দেশে আসার পরে ভোটার তালিকায় তার নাম উঠতে পারবে এবং তখন তিনি প্রার্থী হতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি জানতেন যে তারেক রহমান যে ভোটার নন বা তার এখন ভোটার তালিকায় নাম নেই, বা তার এই দেশে আসার বিষয়ে যে ধোঁয়াশাগুলো, এই বিষয়গুলোকে আসলে বিএনপির নেতারা জানতো? গতকাল মাহমুদুর রহমান মান্না আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং তিনি বলছিলেন এই প্রশ্নের উত্তরে যে খুব সম্ভবত ওনার ধারণা যে জনাব তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা ছাড়া আর কেউ হয়তো এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। দেখেন, আমরা জানি না এটা সত্যি যে ভোটার হয়েছেন কিনা, তবে হিসাব করলে তো মনেই হয় যে ভোটার হওয়া না হওয়া, যখন থেকে এই ভোটার আপনার 1/11 পরে যে সরকারটা আসলো তখন থেকেই কিন্তু এই ভোটার লিস্টগুলো করা হচ্ছিল ফার্স্ট। তো তখন তো উনি জেলখানায় ছিলেন না, জেলখানায় ছিলেন, জেল থেকে বের হয়ে তো উনি চলে গেলেন জেলখানা থেকে, পুঁজি হাসপাতাল থেকে ওনাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হলো। সো উনি ভোটার হয়ে যেতে পারেন নাই। আর বিদেশে তো এই সিস্টেমটা নাই। যদি ওই হিসাব করা হয়, যেহেতু আমাদের হিসাব করার প্রয়োজন মনে হয় না, আমরা মনে করেছি ইতিমধ্যেই উনি চলে আসবেন, আসলে ভোটার হওয়াটা তো আসলে সময়ের ব্যাপার। তো সেই হিসাব করলে উনি ভোটার হন নাই। তো এখন যেহেতু জানা গেল, ইসি যখন এই কথাটা বলেছেন এবং উনি আসলে কিভাবে, আমার যতদূর ধারণা যে ভোটার না হলে ইলেকশন হয়তো করা যায় না, ভোটার থাকতে হবে। বাংলাদেশের যে প্রান্তেই, যে কোনো জায়গা থেকে ইলেকশন করা যাবে, যে প্রান্তেরই ভোটার হোক না কেন, ভোটার লিস্টে তার নাম থাকতে হবে, এটা আমার মনে হয়। তবে উনাদের মতো ভিআইপিদের জন্য তো একটা স্পেশাল সময় সরকার বরাদ্দ করবেই। জনাব ফয়েজ আহমেদ, এই ভিআইপি প্রসঙ্গ নিয়ে একটু যদি বলি, যে এইমাত্র আমরা খবর জেনেছি, আপনিও দেখছিলেন, বলা হচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই অনুযায়ী বেগম খালেদা জিয়া ভিআইপি মর্যাদা পেয়েছেন। তার মানে হচ্ছে যে তিনি এখন থেকে এসএসএফ এর নিরাপত্তা পাবেন। ওকে, আমি আপনার এই প্রসঙ্গের আগে আপনার যে প্রশ্নটা বলে একটু ক্লারিফাই করে দিই। এটা ইলেকশনের যে বা আমাদের যে ভোটার আইন, ভোটার তালিকায় নিবন্ধনের যে আইন, সেই আইন অনুযায়ী একটা পার্টিকুলার সময় থাকে ইলেকশনের তফসিল ঘোষণার আগে সেখানে। তো এরপরেও ইলেকশন কমিশন অ্যাপ্রুভ করলে কমিশন ভোটার করতে পারে। তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া জনাব তারেক রহমান পড়বেন, আমি যতদূর আইন বুঝি। সুতরাং ওনার ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো বড় সংকট তৈরি হবে না। এটা একটা বিষয়, মানে ভিআইপি বা বিশেষ কোনো সুবিধা ওনাকে জন্য দিতে হবে না। নরমালি উনি নরমালি পারবেন। সেটি নির্বাচন কমিশন সচিবই বলেছেন যে যদি উনি আবেদন করেন তাহলে নির্বাচন কমিশন সেটি করতে পারবে, ব্যবস্থা করতে পারবে। এটা কমিশনের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এই আর কি, এটা জটিল কিছু না। আর আপনি বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাৎপর্যটা খুব সংক্ষেপে যদি জানান। প্রথম কথা আমি বলি, এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা অফিসিয়ালি এখনো আমরা জানি না, এক। 2 নম্বর হচ্ছে তাৎপর্যের বিষয়ে আপা বলছিলেন, ভাই বলছিলেন, ওনারা একটু ভুলভাবে ব্যাখ্যা করছেন, এটার বিশাল তাৎপর্য রয়েছে।
যিনি এখন ওনার শারীরিক যে অবস্থায়, সেই অবস্থায় ওনার ঠিক কি হবে না হবে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করাটা আমি মনে করি উচিত না। বাট আমাদেরকে রাষ্ট্র হিসেবে সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। আমরা পরবর্তী পরিস্থিতি প্রস্তুতির জন্যই যা যা প্রয়োজন সরকার তা করছে। জি, জনাব আনিস আলমগীর, একেবারে শেষ কথা, আমাদের শেষ করতে হবে। কোনটা নিয়ে বলবো? জি, এই যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরা এবং না ফেরা নিয়ে যে অনিশ্চয়তা, সেটি নিয়ে না, আমি মনে করি যে আমি প্রথমে যেটা বলেছি, দেশে ফেরা নির্ভর করছে ওনার উপর। উনি একজন রাজনৈতিক নেতা, সেটি সম্পূর্ণই ওনার উপর নির্ভর করছে, কিন্তু সেটি নিয়ে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, সেটি রাজনৈতিক সংকট আমি যদি মনে করি যে সেটা আমার জনগণকে জানাবো, আমি এই সংকটের জন্য আসতে পারছি না, যদি সেটা রাজনৈতিক হয়। আর ব্যক্তিগত পারিবারিক হলে, তাড়াতাড়ি কি সেটি কাটবে মনে করছেন? ব্যক্তিগত যদি হয়, পারিবারিক হয়, সেখানে আমার মাথা ব্যথা নাই। কিন্তু এটা যদি রাষ্ট্রীয় হয়, বৈদেশিক হয়, এটা আমার জনগণের জানার অধিকার আছে। আপনি আমাদের নেতা হবেন।